এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দাঁড়ান দিদি ভাই, সময় তো এখন পাল্টাচ্ছে। যা কোনোদিনও এই বাড়িতে হয়নি তা ভবিষ্যতেও হবে না, এমন তো কেউ মাথার দিব্যি দেয়নি। এই যে গঙ্গা জল এসে গেছে। এই নাও বৌদি গঙ্গা জল। এই ধরো এই নাও। তুমি যে দায়িত্বটা আমাকে দিয়েছিলে সেটা আমি ছেড়ে দিয়েছি। এবার বড্ড খিদে পেয়েছে, প্লিজ একটু খেতে দাও। পেটু, কি পুজো আর কিছু শুরু হলো না, তুই খাই করছিস? ও আগে পুজো শেষ করতে দে তারপর। ও ডালিমা শোনো না, বলছি এই বিপত্তারিণী পুজোতে 13 সংখ্যাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি জানো তো যে বিপত্তারিণী পুজোতে যা দিতে হয় সব 13টা করে? হ্যাঁ বড় মা, আমি সবকিছু 13টা করে আনিয়ে গুছিয়ে নিয়েছি। বাহ, খুব ভালো। তাই তো আজকে এই বাড়ির সমস্ত দায়িত্ব তোমার হাতে দিয়ে আমি নিশ্চিন্তে যেতে পারবো। বড় মা, তুমি কোথায় যাবে? ডালিমা, আমাদের আশ্রমের সবাই মিলে কিছুদিনের জন্য একটু বাইরে ঘুরতে যাব। ঘুরতে না মা, বলো তীর্থ করতে যাবে। ইচ্ছে তো করছে বড় মাকে আটকাই, আর দিদিভাই সত্যিটা সবার জানা উচিত, কিন্তু বড় মার তো বয়স হয়েছে, এত বড় ধাক্কাটা উনি সামলাতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমায় এগিয়ে দিয়ে আসি, এমনি অনেক দেরি হয়ে গেছে। আরে কি হলো? আরে আমি যেতে পারবো। পারবে না তুমি, চলো। আরে আমি সত্যি কথা শোনো না। আরে আমাকে জ্বালিয়ে মানে আমি যেতে পারবো, আমি একা চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। বরং তোরা এই পুজোতে থাক। ওহো, একটা কথা তো ডালিমাকে বলতেই ভুলে গেছি। ও ডালিমা, আমাদের বাড়ির পুজোর নিয়ম হলো পুজোর পরে স্বামী তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবে। আর সেই জন্য দেখো ওই যে থালাতে আমি দুটো সিঁদুর কৌটো রেখে গেছি। এই নিয়মটা কিন্তু অবশ্যই পালন করো। আর সবাই খুব সাবধানে থেকো, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা চলো, গাড়ি দাঁড়িয়ে আছে, চলো। এসব এসো তো, চলো। শোনো, আজকে বাড়িতে বিপত্তারিণী ঠাকুরের তো পুজো হবে, তো গান করবি না? হ্যাঁ মিমি, একটা গান গাও না। তুমি তো প্রত্যেকবার পুজোতে কিছু তো একটা গান গাও, এবার একটা গান গাও প্লিজ। বেশ। পুরো আমাদের বাড়িটাকে একেবারে হাতের মুঠোয় নিয়ে আসতে চাইছে, সর্বা হয়ে উঠতে চাইছে। এখন যদি কোনো ব্যবস্থা না নেওয়া যায় ম্যাডাম, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। হিরু কাকা, পুজোর ভোগ রাখা আছে, নিয়ে এসো। এসো। এই নাও। থ্যাংক ইউ হিরু কাকা। এই নিন। দেখবেন, আজ এই বিপত্তারিণী পুজোর পর এই বাড়িতে কোনোদিনও কোনো বিপদ হবে না। সেটা কিছুতেই হবে না ডালি, কারণ এই বাড়ির বিপদ মানে তুমি এই বাড়ি থেকে দূর হয়ে যাবে। ডালিমা, ভালো বাবা, এসো এসো। ভাবি, কি ব্যাপার, ভাবি হঠাৎ পুজো এসছে কেন? দেখুন মিস্টার মুখার্জি, আপনি যে আজ এসেছেন আমাদের বাড়িতে, আমি সত্যি খুব খুশি হয়েছি। কারণ আজ আপনার আসাটা খুব দরকার ছিল। বনির কথা শুনে আমি আপনাকে এতগুলো বছর কাঠগড়ায় দাঁড় করিয়ে এসেছি শিখরবাবু, কিন্তু আজ আপনার সামনে সব সত্যের উদ্ঘাটন হবে। দাদা শেখরকে কেন ডেকেছে? কি করতে চাইছে দাদা আর ডালি? আমাকে জানতে হবে। ভাবি, তুমি এলে, মা আর পিমনি এলো না? মায়ের শরীরটা একটু খারাপ আছে মা, আর পিমনিকে আমি নিয়ে আসবো, এর মধ্যে একদিন নিয়ে আসবো, দেখি।
হ্যালো, কি ব্যাপার? এই বাড়িতে তো এখন 12 মাসে 14 পার্বণ লেগেই রয়েছে। আলি আজকে বাড়িতে বিপত্তারিণীর পুজো করছে। ডালি তো দেখছি ভালোই জাকিয়ে বসেছে, আর তুমি কিছুতেই ওকে আটকাতে পারছো না। বিপদ কিন্তু ক্রমশ বাড়ছে। আরে বাবা, বলছি তো কোনো বিপদ হবে না, আমি সামলে নেব সবটা। কি সামলাবে মালবিকা? ওই বাড়ির বিপদ তো ডালি নিজেই। তাকে তাড়ানোর ব্যবস্থা করেছো কি? করছি আমি কন্টিনিউয়াসলি সেই চেষ্টাই করছি, বুঝতে পেরেছেন? তবে একটাই খটকা লাগছে, দাদা আর ডালি দুজনেই আজকে আমার সাথে অদ্ভুত বিহেভ করেছে। এমনকি দাদা আজকে বাড়িতে শিখর মুখার্জিকেও ইনভাইট করেছে। এর পেছনে ডালির কোনো একটা বড় সড়ো উদ্দেশ্য তো আছেই। যা করার তোমাকে তাড়াতাড়ি করতে হবে। দেখো যেন ব্যাপারটা বুমেরাং হয়ে তোমার দিকেই ফিরে না আসে, কারণ আমি কোনো রিস্ক নিতে পারবো না। আমি জানতাম মালবিকা ওই ডালির মোকাবেলা কিছুতেই করতে পারবে না, কিন্তু পরিস্থিতি আমাদের বিরুদ্ধে যাবার আগে যে করে হোক ওই বাড়িতে আমাকে ঢুকতেই হবে। এক্সকিউজ মি, মিস্টার দেববর্মন। অফিসার, আপনি? কি হয়েছে অফিসার? কিছুদিন আগে মিস্টার সান্যালের বাড়ি থেকে আপনাকে কিডন্যাপ করার যে চেষ্টা হয়েছিল, আমরা তার তদন্ত করছি। তদন্তে আমাদের হাতে একটা ছবি এসেছে। ডালিমা, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তুই আমাকে জানাসনি? ভালো বাবা, আমি পরে সবটা বলছি। আসলে সুযোগ হয়ে ওঠেনি, আমি পরে বলছি। অফিসার, আপনি কি আইডেন্টিফাই করতে পেরেছেন যে কিডন্যাপার কে? এই ছবিটা দেখুন তো। এই ছবিটা অনেক দূরের সিসিটিভি থেকে আমরা কালেক্ট করেছি। দেখে তো মনে হচ্ছে কেউ একজন বয়স্ক লোক এই কাজটা করেছে। আচ্ছা রক্তিমবাবু, এমনও তো হতে পারে যে কেউ বয়স্ক সাজার অভিনয় করছে। তবে কি এর পেছনেও দিদিভাইয়ের হাত ছিল? কিন্তু প্রমাণ ছাড়া তো কিছুই বলা যাবে না। পপকার আন্টির ঘরেও তো আমি ওই বুড়ির চুল দেখেছিলাম। এই ছবিতে আবছা যেমন দেখা যাচ্ছে সেরকমই তো ছিল। এই কথাটাই আমি দিদিভাইকে ভুলে গেছি বলতে, কিন্তু আজ তো বলতে হবে। আমায় আজকেই ওই বুড়ির চুল খুঁজে বের করতে হবে। অফিসার, কোনো লিড পেলে আমাদের জানাবেন। ফর দ্য মোমেন্ট আপনি ইনভেস্টিগেশনটা জারি রাখুন প্লিজ। অবশ্যই, আপনাদেরও কারোর উপরে সন্দেহ হলে আমাদের অবশ্যই জানাবেন। অ্যাবসলিউটলি জানাবেন। আজ তাহলে আসি। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। ডালি, বুঝি এবার পুজো শুরু করো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ সৌমেনদা। সবাই এখানে পুজোয় ব্যস্ত, এটাই সুযোগ। পপকাট আন্টির ঘর থেকে ওই বুড়ির চুল আমায় জোগাড় করতে হবে। এই তো পেয়েছি। এবার এটা শুধু ডালি দিদিকে দিয়ে দিতে হবে, ব্যাস। আমার কৌটোটা কোথায়? এবার রক্তিম আর তোর সিথি রাঙিয়ে দিতে পারবে না ডালি। দাদা, আমার কি মনে হয় জানিস তো, স্বয়ং ঈশ্বরও বোধহয় চায় না যে তুই ডালির সিথিতে সিঁদুরটা পরাস। কারণ আফটার অল এটা তো মিথ্যাচারই হবে, তাই না? কি মিথ্যাচার? দিদি তুই এসব কি বলছিস বলতো? দেখ, আফটার অল এটা একটা কন্ট্রাকচুয়াল ম্যারেজ। প্রথমবারও যখন দাদা ডালিকে সিঁথিতে সিঁদুর পরিয়েছিল তারও যেমন কোনো মানে ছিল না, আজও যে সিঁথিতে সিঁদুর পরাচ্ছে এরও কোনো মানে নেই। আফটার অল তো এটা একটা এগ্রিমেন্ট, কন্ট্রাকচুয়াল ম্যারেজ।
হ্যাঁ রূপা, মামুনি যে শুধু সুস্থ হয়েছে তাই না, মামুনির সব পুরনো কথাও মনে পড়ে গেছে। আমার স্মৃতি ফিরিয়ে দিয়েছে, আমার সন্তানকে আমার কোলে এনে দিয়েছে এই ডালি। আজ আবার আমি আমার সোনা মেয়ের জন্য সুস্থ জীবনে ফিরে আসতে পেরেছি। ডালি, আমার ভাষা নেই। আমাকে ক্ষমা করে দেবেন। আপনি পরিবারের জন্য যা যা করেছেন সেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না, কিন্তু এই পরিবারের প্রত্যেকটি লোক আপনাকে দিনের পর দিন অপমান করেছে। এই বাড়িতে আপনি লাঞ্ছিত হয়েছেন। সকলের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আই এম সরি। না রূপা, প্লিজ। বিশ্বাস করুন, আমি না ভরসা রাখা আর ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া কিচ্ছু করিনি। ডাক্তারের ওষুধ আর ঈশ্বরের কৃপায় মামুনি সুস্থ হয়ে উঠেছে। গেল সব প্ল্যান আজ ভেস্তে গেল। দিদির শেষ রক্ষাটা আর হলো না। হে অদিতি, তুই যে সুস্থ হয়ে গেছিস আমি খুব খুশি হয়েছি জানিস। তোর জীবনকে সে গর্বকে তছনছ করে দিয়েছে, কিন্তু তারপরে দেখি ঈশ্বরের কৃপা কি সুস্থ হয়ে গেছে। ছাড়, আর কত মিথ্যে বলবেন দিদিভাই, আর কত নাটক করবেন? মানে আপনি কেন বুঝতে পারছেন না যে সত্যিটা সবার সামনে আসার ফাইনালি সময় হয়ে গেছে? মামুনি, তুমি নিজের মুখে এবার সবাইকে সত্যিটা বলো। ছাড়, বলতে দে আমাকে। যে শেখর মুখার্জিকে তুই দোষী সাব্যস্ত করতে চেয়েছিলি, সেই শেখর মুখার্জি আমার কাছে ভগবান তুল্য। সঞ্জয় না থাকার সময়টা দাদা আমাকে যত্নে স্নেহে ও বাড়িতে আগলে রেখেছিলেন। তাই নয় দাদা, আপনি আমাকে ও বাড়ির মুখার্জি বাড়ির ছোট বউয়ের সম্মান দিয়েছিলেন। আর আমার এত সুখ, এত সম্মান সহ্য হয়নি আমার নিজের দিদি মালবিকা দেব বর্মনের। তাই আমার কোল থেকে আমার সন্তানকে কেড়ে নিয়ে আমার মানসিক ভারসাম্য নষ্ট করে দিয়েছিল এই মালবিকা দেব বর্মন। আমি অদিতি বলছি। দিদি, কি হয়েছে অদিতি? তোর গলাটা এরকম লাগছে কেন? দিদি, আমার খুব শরীর খারাপ করছে দিদি। আমি ও বাড়ি থেকে চলে একবার। শুধু তাই নয়, আমি যখন আমার জ্ঞান ফিরে পাই তখন আমি হাসপাতালের বেডে শুয়ে। বাবু, আমার বাবু কোথায়? বাবু, দিদি তুই এসেছিস? দিদি, আমার বাবু কোথায় গেল? আমার বাবুকে দে না দিদি, আমি একটু আদর করে ছুঁয়ে দেখি কোথায় রেখেছিস। না দিদি না, মায়া বাড়ি আর কোনো লাভ নেই। ভুলে যা তোর সন্তানকে। কি ভেবেছিলিস তুই বড়লোক বাড়ির বউ হয়ে এবার রাজরানী হয়ে থাকবি, তাই তো? তুই কোনোদিনও সংসার, স্বামী কিচ্ছু পাবি না, এমনকি তোর সন্তানটাকেও তুই কাছে পাবি না। তুমি চোখ মোছো অদিতি, চোখ মোছো। নিজের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তুমি একটা বাচ্চাকে মারতে গেছিলে। চুপ করে থাকবে না, উত্তর দাও। জানিস, তোকে আমার দিদিভাই বলতে লজ্জা হচ্ছে। আর প্লিজ এবার বলিস না যে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। কারণ এটা ভুল না, এটা অপরাধ। তুই অপরাধী, ক্রিমিনাল একজন। আমি ক্রিমিনাল নই। ডালি, ও দিদি,
ব্রেন ওয়াশ করে দিয়েছে দাদা। ও পুরোপুরি ম্যানিপুলেট করেছে। কখনো না, আমার দিদি ভাই কোনো মিথ্যে কথা বলতে পারে না, আর কারোর কোনো ক্ষতি করতে পারে না। তুমি মিথ্যে কথা বলেছো, আর তুমি, আর এর জন্য আমার কাছে প্রমাণও আছে। আর এই হলো তার প্রমাণ। দেখি 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 আমাকে। ও মাই গড, ইনভেস্টিগেটিং অফিসার যে ছবিটা পাঠিয়েছিল, ছবিটা অত পরিষ্কার ছিল না, ঝাপসা ছিল, কিন্তু চুলটা পরিষ্কার দেখা গেছিল। এই কাঁচা পাকা চুলই তো ছিল। হোয়াট ইজ দিস? তুই ডালিকে কিডন্যাপ করতে চেয়েছিলিস এই ছবিটা নিয়ে? দিদিভাইয়ের অপরাধের লিস্ট এখনো শেষ হয়নি। মনে আছে কদিন আগে দেববর্মন ফার্মাসিউটিক্যালসে যে চুরি হয়েছিল, সেটাও আমার ভালো বাবা করেনি, আর তার প্রমাণও আমরা পেয়েছি। কিন্তু প্রশ্ন হলো, ওই লোকটাকে ভালো বাবার মতো করে সাজিয়ে কে পাঠিয়েছিল? সেটাও দিদিভাই। আর এই হলো তার প্রমাণ। দেখুন, সবাই ভালো করে এটা দেখুন। দিদিভাই, এই ছবিগুলো কিন্তু আমি আপনার ঘর থেকেই পেয়েছি। আমার কি শরীরটা খারাপ করছে, পারছি না। বসো 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 বসো। না, আমাকে প্লিজ একটু পড়তে দে। বলতে পারে না দাদা, আমি আমার পরিবারকে ভালোবাসি দাদা। তুই বুঝতে পারছিস না দাদা? দেখ, এতগুলো বছর ধরে তুই যেভাবে অদিতিকে সুস্থ করে তোলার চেষ্টা করেছিস, ওই একই চেষ্টা আমিও করেছি দাদা। না, তুই চেষ্টা করিসনি। দিনের পর দিন ভুল ওষুধ দিয়েছিস। দিনের পর দিন। কেন? ওয়াই? দিসনি। ওয়েট, আজ সত্যিটা সবার সামনে আসা দরকার। কি করছিস দাদা? না না না, আমাকে শোনাতে দে। আমার কাছে রেকর্ডিং আছে। এই নে, হিয়ার উই গো। সবার শোনা দরকার, পরিবারের প্রত্যেকটি লোকের শোনা দরকার এটা। হিয়ার উই গো। বড় ম্যাডাম, আমাকে দিয়ে ওষুধ কেনা তো, আমি নিজেও জানতাম না যেটা কিসের ওষুধ। আমাকে কিছু টাকা বকশিস দিত, আর আমি এরকম একটা ক্ষতি করে ফেললাম। কেন আমার বিশ্বাস ভাঙলি? কেন আমার পরিবারের ক্ষতি করলি? আমি ক্ষতি করি। কোন স্বার্থে? জবাব দে। আই ওয়ান্ট অ্যান আনসার। মালবিকা, আই ওয়ান্ট অ্যান আনসার। বল! চল তাহলে, শেখর মুখার্জির জন্য। ইয়েস, আমার জীবনটাকে শেষ করে দিয়েছিলে না? জ্বালিয়ে পুড়িয়ে চারকাল করে দিয়েছে এই শেখর মুখার্জি দাদা। দিদিভাই, কিসের এত রাগ আপনার আমার ভালো বাবার উপর? কেন শেষ করে দিতে চেয়েছিলেন বলুন? কেন রাগ থাকবে না? আমি ভালোবাসতাম শেখরকে, মর্যাদা দেয়নি কোনোদিনও। আমি চেয়েছিলাম যাতে আমার হয় তুই বদলাটা নেস শেখর মুখার্জির বিরুদ্ধে, তাই বাধ্য হয়ে তোর যাতে শেখর মুখার্জির বিরুদ্ধে শরীরে আরো রাগ জন্মায়, তুই যাতে আরো খেপে উঠিস, তাই অতিথির সন্তানটাকে হসপিটাল থেকে আমি গায়েব করে দিয়েছি। পেশেন্ট জানবে তার সন্তান মৃত জন্মেছে। তোমার মুখ বন্ধ রাখার জন্য এই একটা চুরি যথেষ্ট। হে ভগবান, ওই বাচ্চাকে সরাতে আমি হেল্প করেছিলাম। আমি যে জড়িত সে কথা আবার ম্যাডাম বলে দেবে না তো? হ্যাঁ, আমি স্বীকার করছি, শেখরের বিরুদ্ধে প্রতিশোধ দিতে আমি মরিয়া হয়ে উঠেছি দাদা। তাই আমি অন্যায়টা করেছি। একটা অপরাধ কি তুই আমার ক্ষমা করে দিতে পারিস না? না, কারণ তুই একটা অপরাধ লুকোনোর জন্য হাজারটা অপরাধ করেছিস, একটা মিথ্যে লুকোনোর জন্য হাজারটা মিথ্যে বলেছিস। দিনের পর দিন নিজের স্বার্থের জন্য প্রত্যেকটি মানুষকে বিপদে ফেলেছিস, তাদের জীবন একেবারে বরবাদ করে দিয়েছিস। ওয়াই? শোন, একটা কথা আছে, অপরাধীর ক্ষমা আছে, কিন্তু বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই। আমি তোকে ক্ষমা করবো না। পরিবারের প্রত্যেকটি লোক তোর কাছে আজকে জবাব চাইবে। তোর এই কাজের শাস্তি তুই পাবি।
আবার দেখ নিয়তি তোদের দৌড় গোড়ায় আমাকে নিয়ে এসেছে। মা মা কথা দাও, মা আর কোনোদিন কোথাও আমাদের ছেড়ে চলে যাবে না, কোনোদিন কখনো যাবে না। তুমি কথা দাও। যাবে না, যাবে না, যাবে। মা জানো আমরা তোমাকে কত খুঁজেছি। মা অনেক খুঁজেছি তোমাকে, অনেক খুঁজেছি, কিছুতেই তোমায় খুঁজে পাইনি। আমি তোদের ছেড়ে দূরে থাকতে চাইনি রে, আমার মনটা আকুলি বিকুলি করছিল তোদের কাছে আসার জন্য, কিন্তু ফেরার পথ খুঁজে পাচ্ছিলাম না। ঈশ্বরের কাছে হাত জোর করে করে আশা ভরসা সব হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আবার তোদেরকে দেখে আমার সে ভরসা ফিরে এসেছে। ঈশ্বর আছেন। আচ্ছা, এই যে আমি তোদের ছেড়ে চলে গিয়েছিলাম, খুব অভিমান হয়েছিল না? হ্যাঁ হয়েছে তো। পারবি না, পারবি না তোদের মাকে ক্ষমা করে দিতে? কি বলছো কি মা? হ্যাঁ ক্ষমা? কিসের ক্ষমা? আমাদের প্রত্যেকটা ভাই বোন তোমার জন্য দিনের পর দিন বছরের পর বছর অপেক্ষা করেছি, কবে তুমি ফিরে আসবে। তুমি আমাদের সকলকে ফাঁকি দিয়েছো, আর তোমাকে আমরা কোথাও যেতে দেবো না, বিশ্বাস করো। হায় কপাল, একই ডালিতে রক্ষে ছিল না, এবার এক শাশুড়িতে এসে জুটলো। ভগবান তুমি আমি কেন করো, কে জানি ইনি কেমন হবেন আমার। আমি চেয়েও তোদের ভালো মা হতে পারিনি, তোদের কোনো ইচ্ছে কোনো কিছুই আমি পূরণ করতে পারিনি। সব কি বলছো কি তুমি মা? কি বলছো কি তুমি? তুমি আমাদের জন্য যথেষ্ট করেছো, আমাদের সৎ শিক্ষা, সৎ আদর্শ সবকিছু দিয়েছো মা তুমি আমাদের। এই দেখো না, এই দেখো আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি। তোমার জন্য আমাদের সবকটা ভাই বোন নিজেদের পায়ে আমরা দাঁড়াতে শিখেছি। হ্যাঁ হ্যাঁ মা, আজ আমাদের কাছে কোনো অভাব অনটন কিচ্ছু নেই। দেখো একবার, একমাত্র আমাদের জীবনে তোমার অভাব ছিল মা, তুমি শুধু ছিলে না আমাদের জীবনে, আর সব কিছু ছিল। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। লোহা পুড়ে যেমন ইস্পাত হয়, আজকে তোরাও তাই হয়েছিস। পরিস্থিতি তোদেরকে এরকম বানিয়েছে, এই এত বড় রাজপ্রাসাদের মতো বাড়ি গাড়ি সব তোদের পরিশ্রমের ফল। মা মা তুমি ভেতরে এসো, এসো। এই দেখো, এই রাজপ্রাসাদের মতো বাড়ি, এই পার্কিং এ দাঁড়িয়ে থাকা এতগুলো গাড়ি, ব্যাংক ব্যালেন্স, বিজনেস, মা এই সবকিছু তো তোমার জন্য মা, শুধু তোমার জন্য, বিশ্বাস করো। মাসিমণির মতলবটাই তো বুঝতে পারছি না, কি করতে চাইছে উনি? কিন্তু আমারও তো একটা সুখী পরিবার ফিরে পাওয়ার কথা, তাই না? হ্যাঁ মা। কিন্তু তোদের দেখে কেন আমার মনে হচ্ছে যে এই সংসারে চির ধরেছে? না মা, মা মালবিক, মা ছাড়ুন ছাড়ুন মা। আমার মেয়েটাকে কেন পুলিশ আটকে রেখেছে? আমি আসা মাত্র ও আমার কাছে কেন আসতে পারলো না? কি হয়েছে বল? হ্যাঁ কি হয়েছে? কি অপরাধ করেছে? কি অপরাধ করেছে? আমি বাড়ি ফিরেছি কেন আমাকে দেখতে হলো যে পুলিশে বাঁচাতে? তোকে তো আমি বলেছিলাম, বল বলেছিলাম না যে সারা জীবন এই সংসারটাকে এক ছাদের তলায় এক সুতোয় গেঁথে রাখবি? বলেছিলাম তো। তাহলে কেন বল, কেন? কি হয়েছে? কি হয়েছে বল? তোর বোনকে আলাদা করে দিচ্ছিস? হ্যাঁ, রক্তিমবাবুর মা এত বছর পর ওনাদের মাঝে ফিরে এসেছেন, এখন যদি উনি জানতে পারেন যে দিদিভাই কি কি অপরাধ করেছেন, তাহলে তো উনি একেবারেই ভেঙে পড়বেন। এই নাটকটাই তো দরকার ছিল।
এইভাবে যদি আমাকে পুলিশের হাত থেকে বাঁচাতে পারে মাসিমণি, তাহলে তো সোনায় সোহাগা। আমার জন্য কি ওকে একটু ক্ষমা করে দেওয়া যায় না? হ্যাঁ বল মা, আমি সব বলছি তোমায়, তুমি এদিকে এসো। এখানে বসো। ঠিক আছে মা, তুই আমাকে বল, আমাকে বল কি ব্যাপার, বল কি করেছে, কি অপরাধ, কি দোষ করেছে আমার মেয়েটা, বল। ও কোনো দোষ করেনি, ও অপরাধ করেছে। আসলে রক্তিম দুধ কলা দিয়ে এতদিন কালসাপ পুষেছিল, আর আজ সেই কালসাপ এই বাড়িতে মানে না, এর কোনো মানে নেই মা, তোমার শরীরটা খারাপ, তুমি একটু রেস্ট করো, জল খাবে। নাও দিদি, মায়ের সবটা জানা উচিত। দাদা হ্যাঁ, মাকে আমরা সবটা খুলে বলবো। বাবু, আমার কিছু কথা ছিল, প্লিজ প্লিজ। রক্তিম বাবু, দোহাই আপনার, এই মুহূর্তে মাকে কিচ্ছু বলবেন না প্লিজ। কিন্তু মার তো সবটা জানা উচিত। না রক্তিম বাবু, এটা ঠিক সময় নয় সবটা জানার। মা সবে ফিরে এসেছেন, এই মুহূর্তে এসে উনি এত বড় ধাক্কা সামলাতে পারবেন না। হ্যাঁ রক্তিম বাবু, ওনাকে একটু ধাতস্থ হতে দিন, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ ওনাকে এতটা কষ্ট দেবেন না। মাকে হারিয়েও ফিরে পাওয়াটা যে কতটা সৌভাগ্যের, সেটা না আমার থেকে ভালো আর কেউ জানে না, কারণ আমিও নিজের মাকে হারিয়েছি, কিন্তু আমার আপনার মতো সৌভাগ্য হয়নি। তাই আমি হাজার হাজার চেষ্টা করেও নিজের মাকে খুঁজে পাইনি। তাই বলছি, এই সৌভাগ্যটা উপভোগ করুন প্লিজ। দয়া করে আর কোনো রকম অশান্তির কথা বলবেন না। দিদিভাই কিছু করেননি, আসলে ফ্যাক্টরিতে একটা কাজের জন্য পুলিশের সাথে যাচ্ছিলেন আর কি। কেন এটা করছো ডালি? মালবিকা এই পরিবারের এত ক্ষতি করেছে, সেটা জেনেও তুমি? না সুনন্দা, ওনার জন্য না, আমি যা করছি মায়ের জন্য করছি। মা এতগুলো বছর পর বাড়িতে ফিরে এসেছেন, ওনার তো স্বপ্ন ছিল বলুন, রক্তিম বাবুরা 4 ভাই বোন সবসময় একসাথে এক হয়ে থাকবেন। তাই আমি রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ মাকে সব কথা বলবেন না। আমরা চাই না যে মা তোর আসল রূপটা জানুক, তাই মায়ের কথা ভেবে আর ডালির কথা শুনে আমি আজ ছেড়ে দিচ্ছি তোকে। অফিসার একটু আসুন। অফিসার, মায়ের কথা ভেবে আমরা কেসটা উইথড্র করে নিচ্ছি, আপনি ওনাকে প্লিজ ছেড়ে দিন। বেশ, এটা এই ছাড়পত্র দিয়ে ভবিষ্যতের জন্য কোনো বড় বিপদ ডেকে আনবেন না। আসুন আপনি। খুব তো বলেছিলে আমাকে আসতে হবে না, কিন্তু আমি সময় মতো না এলে তোমাকে যে হাত উঠবাস করতে হতো, ভগবানকে ধন্যবাদ দাও। চিনতে পারছেন মা? নিজের জামাইকে চিনতে পারবো না? কেমন আছো সৌমেন? মা তো চিরকাল আমাকে নিজের ছেলে মনে করতেন, কোনোদিন জামাই বলে ডাকেননি, সবসময় সময় বলে ডাকতেন।
তবে এখন সৌমেন বলছেন কেন?